অ্যাকাউন্টিং এর তিনটা বেসিক বিল্ডিং ব্লকস আছে। বিল্ডিং ব্লকস মানে কি, যার উপরে বেস করে অ্যাকাউন্টিং প্রসেস গুলো দাঁড়িয়ে আছে। এথিক্স, প্রিন্সিপালস এন্ড অ্যাজাম্পশনস। আমরা দেখি যে এথিক্স কি জিনিস। এথিক্স জিনিসটা নিয়ে নতুন করে আসলে কিছু বলার নেই, আমরা এটা সব জায়গাতেই জানি, সব জায়গাতেই দেখি। আমরা জাস্ট একটু চিন্তা করি যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা এথিক্স এর ইম্পর্টেন্সটা কি। আসলে আমরা যে রিপোর্টিং গুলো করবো, এটা যে আনএথিক্যাল হয়, এটা দিয়ে আমরা আসলে সবাইকে মিসগাইড করতে পারি, মিসলিড করতে পারি। সকল স্টেক হোল্ডার, সব শেয়ার হোল্ডার, আমার এক্সটার্নাল ইউজার, ইন্টারনাল ইউজার, সবাইকে আসলে মিসগাইড করা যায় বা মিসলিড করা যায়। এই জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আসলে এথিক্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে ইউনাইটেড স্টেটস এর আমরা একটা ল এর ব্যাপারে একটা কেস বলা আছে, সক্স সার্ভেন্টস অক্সলি অ্যাক্ট। আচ্ছা, এই একটার ক্ষেত্রে আমরা একটু দেখি, তাহলে আমরা এথিক্স এর একটা হিস্ট্রি কিছুটা জানা থাকবে। ইউনাইটেড স্টেটস রেগুলেটর্স এন্ড ল মেকার্স ওয়ার ভেরি কনসার্ন দ্যাট দ্য ইকোনমি উড সাফার ইফ ইনভেস্টর্স লস্ট কনফিডেন্স ইন কর্পোরেট অ্যাকাউন্টিং। ইনভেস্টররা যদি আমার অ্যাকাউন্টিং প্রসেসের উপরে তাদের ট্রাস্ট হারায় ফেলে, তাহলে কিন্তু আসলে আমার টোটাল ইকোনমি সাফার করবে বিকজ অফ আনএথিক্যাল ফিনান্সিয়াল রিপোর্টিং। এই আনএথিক্যাল রিপোর্টিং এর জন্য আমার ইনভেস্টররা যদি কনফিডেন্স হারা ফেলে, তখন তারা ইনভেস্ট করবে না, সো আমার এন্টায়ার ইকোনমি সাফার করবে। ইন রেসপন্স, কংগ্রেস পাসড দ্য সার্ভেন্টস অক্সলি অ্যাক্ট, সক্স অ্যাক্ট, to reduce unethical corporate behavior and decrease the likelihood of future corporate scandals. এখানে একটা স্ক্যান্ডাল হয়েছিল, যার পরে আসলে এই সক্স অ্যাক্টটা তারা পাশ করেছে। As a result of SOX, top management must now certify the accuracy of financial information. মানে ফিনান্স ডিপার্টমেন্ট হোক বা যারাই হোক, এই রিপোর্টিং গুলো বানাবে, টপ ম্যানেজমেন্টকে সেটা ক্রস চেক করে সার্টিফাই করতে হবে। ইন এডিশন, পেনাল্টিস ফর ফ্রডুলেন্ট ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি আর মাচ মোর সিভিয়ার। আগের চেয়ে এখন অনেক বেশি পেনাল্টি দিতে হবে। অলসো, সক্স ইনক্রিজ দ্য ইন্ডিপেন্ডেন্স রিকোয়ারমেন্ট of outside auditors who review the accuracy of corporate financial statement and increase the oversight role of board of directors. মানে এক্সটার্নাল অডিটরদের বা আউটসাইড থেকে আমার অডিটররা এই ফিনান্সিয়াল রিপোর্ট গুলো চেক করাতে হবে, ঠিক আছে। একই সাথে আমার যারা বোর্ড অফ ডিরেক্টরস থাকবে, তাদেরও আসলে এখন ওভারসাইট রোলটাতে তাদেরকে অনেক বেশি সেটাকে ক্রস চেক করতে হবে, অনেক বেশি মনিটর করতে হবে। তো এই জিনিসগুলোতে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যেন কোনোভাবেই আনএথিক্যাল রিপোর্টিং না হতে পারে। So, effective financial reporting depends on sound ethical behavior. So, financial reporting আমাকে অবশ্যই একটা ethical behavior এর উপরে ডিপেন্ড করে। আমাদের মোটামুটি এথিক্স এর ব্যাপারটা আমরা জানি। এখানে সক্স সম্পর্কে জানাটাই আমাদের একটা ইস্যুস ছিল, যে আমরা একটু জেনে নিই সক্স কেন আসলো। So, আসলে এটাই এথিক্স এর ইম্পর্টেন্স। ওকে, এরপরে আমরা দেখব যে প্রিন্সিপালস গুলা কি কি। আচ্ছা, আসলে প্রিন্সিপালস গুলা বলতে, আমরা যখন অ্যাকাউন্টিং রিপোর্ট করব, আমাদের তো আসলে কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। এই স্ট্যান্ডার্ড গুলোই আসলে প্রিন্সিপালস, ঠিক আছে। এখানে দুইটা টাইপের জিনিস আসছে, একটা হচ্ছে যে কি কি প্রিন্সিপাল ফলো করা হয়, আর সেই প্রিন্সিপাল গুলা কারা বানায়, ঠিক আছে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, জিএএপি, ঠিক আছে। এই গ্যাপ, এটা আসলে ইউএস তে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউএস বিজনেস এনভায়রনমেন্টে ইউজ করে, এবং এটা কারা বানায়, সেটা হচ্ছে এফএএসবি। আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের দুইটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, একটা হচ্ছে যে প্রিন্সিপাল গুলো কি কি এবং কারা বানায়। So, আমরা এখানে দেখছি যে the common set, this common set of standards, the set of standards is called generally accepted accounting principles, ঠিক আছে। আর আরেকটা জিনিস, the primary accounting standard setting body in the United States is Financial Accounting Standard Board, FASB। এখানে আরেকটা বডির কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে Securities and Exchange Commission, SEC is the generally is the agency of the US government that oversees US financial markets and accounting standard setting bodies. সো ইউএস এর ক্ষেত্রে আমরা এই তিনটা জিনিস খেয়াল রাখবো। ইউএস এ দুইটা ফিনান্সিয়াল বডি, ইউনাইটেড স্টেটস এ সেটা হচ্ছে এফএএসবি এবং হচ্ছে এসইসি, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এবং এরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করে, সেটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এর বাইরে, আদার দ্যান ইউএসএ, মেনি কান্ট্রিজ আউটসাইড of the United States have adopted the accounting standards issued by International Accounting Standards Board, IASB.
These standards are called International Financial Reporting Standards, IFRS. তো এখানে আমরা দুইটা স্ট্যান্ডার্ড দেখতেছি, একটা হচ্ছে ইউএস এর ভিতরে এবং একটা হচ্ছে ইউএস এর বাইরে, মানে আদার দ্যান ইউএস কান্ট্রিজ। সো এর বাইরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে কনভার্জেন্স, এই দুইটা জিনিসের মধ্যে সিমিলারিটি থাকতে হবে। ইউএস এর তেলে একটা রিপোর্ট সারা ওয়ার্ল্ডের বাইরে যদি আমরা বুঝতে না পারি বা কনভার্ট করতে না পারি, এই কনভার্সনের জন্য আমরা দুইটা প্রসেসের মধ্যে যেই সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস, এই জিনিসগুলোকে একটা থেকে আরেকটা কনভার্ট করার জন্য কনভার্জেন্স একটা প্রসেস ফলো করা হয়। জাস্ট এতটুকু আমাদের জানা থাকলেই এখানে চলবে। দেন আমরা প্রিন্সিপাল, দুইটা কমন প্রিন্সিপাল দেখব। মেজারমেন্ট প্রিন্সিপাল। আচ্ছা, এখানে প্রিন্সিপাল কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা মানে একদম এই প্রিন্সিপালটাই ফলো করতে হবে। কখন কোন প্রিন্সিপাল ফলো করব সেটা আসলে বেশ কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা আমরা প্রিন্সিপাল গুলো দেখার পরে দেখবো। প্রথমে জাস্ট আমরা একটু জেনে নিই খুবই সহজ জিনিস, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। আচ্ছা, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বা কস্ট প্রিন্সিপাল, এখানে যেটা করা হয়, রেকর্ড অ্যাসেটস এট দেয়ার কস্ট, মানে আমরা যেই দাম, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল ডিক্টেটস দ্যাট কোম্পানিজ রেকর্ডস অ্যাসেটস এট দেয়ার কস্ট, মানে তাদের যে কিনা দামে আজীবনই একটা অ্যাসেটকে আমরা লিখবো। সময়ের সাথে তার দাম পরিবর্তন হইতে পারে, সময়ের সাথে তার দাম বাড়তে পারে, কমতে পারে, সেটা আমরা চিন্তা করবো না। আমরা যদি একটা জমি আজকে 1 লাখ টাকায় কিনি, তাকে আজীবন আমি 1 লাখ টাকায় চিন্তা করবো যখন আমি ফিনান্সিয়াল রিপোর্ট বানাবো। এই জন্য এটাকে বলতেছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। এটা অনেক ক্ষেত্রে রিলেভেন্ট নাও মনে হইতে পারে যে দাম তো বাড়তেছে কমতেছে, সেই জন্য যেটা আসে সময়ের সাথে যে পরিবর্তনীয় দাম সেটা অ্যাডজাস্ট করার জন্য আসে আরেকটা প্রিন্সিপাল, যে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। সে বলছে যে না, আমি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাবো ওই জিনিসের কারেন্ট সেলিং প্রাইস যদি এখন আমি বিক্রি করতাম তাহলে যে দাম পাইতাম সেটাই, সেই প্রাইসটা লিখতে হবে। সো ফেয়ার কস্ট প্রিন্সিপাল বলতেছে দ্য ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল স্টেজ দ্যাট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, মানে আমরা যে কোনো কিছু চিন্তা করি হোয়াট এভার ইট ইজ, শুড বি রিপোর্টেড এট ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু তাহলে কি জিনিস? দ্য প্রাইস রিসিভ টু সেল অ্যান অ্যাসেটস অর সেটেল এ লায়াবিলিটি। আচ্ছা, এখানে লায়াবিলিটির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমি ধরেন একজনের কাছ থেকে আজকে 1 লাখ টাকা নিছিলাম, তো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বলবে তাকে তুমি যেদিনই ধার শোধ করো, ঠিক আছে, তাকে 1 লাখ টাকাই দিবা। ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল বলতেছে না, তুমি তাকে এই যে সময়ের সাথে সাথে টাকার ভ্যালু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তাকে 1 লাখ টাকা না, তাকে হয়তো তোমার বেশি দিতে হবে, হয়তো 1,10,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল, যে ওই সময়ের, এটা হতে পারে ইনফ্লেশন রেট দিয়ে আমরা কনসিডার করতে পারি যে ওকে ওই সময়ের 1 লাখ টাকার এখন ভ্যালু কত, ঠিক আছে, এটা অনেক প্রসেস হতে পারে, বাট বর্তমানে যে ভ্যালুটা সেটা দেওয়ার নাম হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। ঠিক আছে, এই দুইটা প্রিন্সিপাল আমাদের নর্মালি ফলো করা। এবার আসি আমরা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন গুলো কি জিনিস? প্রিন্সিপাল যেমন আমাকে এক্স্যাক্টলি কিছু গাইডলাইন বলে দেয় যে এই কাজগুলো করবা, অ্যাজাম্পশনের ক্ষেত্রে আসলে আমরা কিছু কিছু জিনিস ধরে নিই যে আমরা এইভাবে করলে কেমন হয় বা এইভাবে করা যেতে পারে। এই জিনিসগুলোই হচ্ছে অ্যাজাম্পশন। ঠিক আছে, অ্যাজাম্পশন প্রোভাইড এ ফাউন্ডেশন ফর দ্য অ্যাকাউন্টিং প্রসেস, মানে আমরা আসলে একটা জিনিসকে কিভাবে চিন্তা করব এটাই আসলে অ্যাজাম্পশন। যেমন একটা বলছে মনিটরি ইউনিট অ্যাজাম্পশন। ঠিক আছে, এখানে কিন্তু এমন না যে এই দুইটা অ্যাজাম্পশন, আমরা এখন জাস্ট এই দুটো এক্সাম্পল দেখবো অ্যাজাম্পশন, এর পরে সামনে আরো অনেক অ্যাজাম্পশন আসতে পারে। Monetary unit assumption. Monetary unit assumption requires that companies include in the accounting records only transaction data that can be expressed in money. সুতরাং মানে যেই জিনিসগুলোকে টাকা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে অনলি সেই ইভেন্ট গুলোকে আমরা অ্যাকাউন্টিং রিপোর্টের মধ্যে লিখবো, এটাই মনিটরি ইউনিট বলতেছে। যেমন একটা জিনিস খেয়াল করেন, দ্য হেলথ অফ কোম্পানিজ ওনার, দ্য কোয়ালিটি অফ সার্ভিস এন্ড দ্য মোরালি অফ এমপ্লয়িজ আর নট ইনক্লুডেড। যদি এগুলোর ভ্যালু আছে, আমরা জানি একটা একটা কোম্পানির মালিক যদি অসুস্থ হয়ে যায় তাহলে খুব ভালো প্রবাবিলিটি আছে সামনে সেই কোম্পানি আসলে ভালো করতে পারবে না। ঠিক আছে? একটা কোম্পানির যে মূল সিটিও সে যদি শরীর খারাপ করে, রিজাইন করে, সেক্ষেত্রে আসলে সে কোম্পানি হয়তো ভালো করতে পারবে না, কোম্পানির লিডারশিপ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসবে না। ঠিক আছে, দ্য রিজন কোম্পানিজ ক্যানট কোয়ান্টিফাই দিস ইনফরমেশন ইন মানি টার্মস, এই যে ইনফরমেশন গুলোকে তো টাকা দিয়ে মেজার করা যায় না। That's why এটা আসলে ফিনান্সিয়াল রিপোর্টে আসবে না। Though this information is important, companies record only events that can be measured in money. যদিও এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এটা করা যাবে না। এটাই হচ্ছে মনিটরি ইউনিট অ্যাজাম্পশন। আর একটা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। আচ্ছা, ইকোনমিক এন্টিটি কারা? ইকোনমিক এন্টিটি হচ্ছে যে আমার যে কোনো একটা প্রতিষ্ঠান হইতে পারে, তারা একটা ইকোনমিক এন্টিটি। ঠিক আছে, যে কোনো একটা আমার প্রতিষ্ঠান হইতে পারে, যে তারা এনি অর্গানাইজেশন, এনি ইউনিট ইন দ্য সোসাইটি, তারা আসলে একটা এন্টিটি। ঠিক আছে, মানে এটা আমরা একটা ইউনিট চিন্তা করতে পারি, তারা একটা এন্টিটি। এখন
এই ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন বলছে অ্যাক্টিভিটিস অফ অ্যান এন্টিটি, মানে একটা এন্টিটির যেই ফিনান্সিয়াল ট্রানজেকশন সেগুলো আমরা একটা এন্টিটির মধ্যেই লিখবো, অন্য কারোর সাথে মিল করব না, ঠিক আছে, অন্য কারোর সাথে মিলাবো না। The economic entity assumption requires that the activities of the identity of the entity be kept separate and distinct from the activities of its owner and all other economic entities। মানে ব্যাপারটা বলতেছে কি, খেয়াল করে দেখেন, আমার নিজের যেই মানে ওনারের নিজের যেই ফিনান্সিয়াল ট্রানজেকশন, ফিনান্সিয়াল কাজকর্ম, অ্যাক্টিভিটিস, সেই জিনিসগুলা ওই এন্টিটির ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে আলাদা রাখতে হবে। মানে কোম্পানি নিজে যদি কোনো লেনদেন করে সেটা একরকম, মালিক যদি কোনো লেনদেন করে সেটা অন্যরকম, অন্য কেউ যদি কোনো লেনদেন করে সেটা অন্য, ওগুলা আলাদা আলাদা লিখতে হবে, কারোর সাথে কারোটা মিলানো যাবে না। এটাকে আমরা বলতেছি ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, যে ভাই কারোর সাথে কারোটা মিলানো যাবে না, সবারটা যার যার মতো করে আলাদা লিখতে হবে। এখানে আমরা একটা জিনিস দেখে যাবো যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের এই ফিনান্সিয়াল ওনারশিপ, এই জিনিসটা আসলে কিরকম বা কি কি আছে। এখানে আসলে একটা ফিনান্সিয়াল ওনারশিপ তিন ধরনের আছে, আমরা এক নজরে একটু দেখে নিই। সেটা হচ্ছে প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ আর একটা হচ্ছে কর্পোরেশন। দেখেন, প্রোপ্রাইটরশিপটা কি, একজন একা বিজনেস করে, ঠিক আছে, যে ওয়ান পার্সন, সে নিজেই সবকিছু প্রফিট নেয়, সে নিজেই কোনো লস হলে সাফার করে এন্ড পার্সোনালি লায়াবল ফর অল ডেটস, ঠিক আছে। দেখেন, there is no legal distinction between the business as an economic unit and the owner। মানে এখানে আমরা এই প্রোপ্রাইটরশিপে আমরা এটা চিন্তা করি না যে ওনার ব্যবসা আর উনি আলাদা, ওনার কোম্পানি আর উনি আলাদা, দুজন মোটামুটি একভাবেই চিন্তা করে, যদিও তাদের অ্যাকাউন্টিং রেকর্ড গুলো আমরা আলাদা লিখি। কারণ একটু আগে যেটা বলছি, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনে আমরা এটা করি, একাডেমিক অ্যাক্টিভিটি সরি অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস গুলো, সরি, যদিও তাদের অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস গুলোকে আমরা আলাদা আলাদা বিজনেস অ্যাক্টিভিটি হিসেবে রেকর্ড করি অ্যাকাউন্টিং এ, তাদের যে বিজনেস ট্রানজেকশন গুলোকে আলাদা আলাদা করি, কিন্তু স্টিল আমরা ধরে নিই লিগাল কোনো ডিস্টিংশন নাই, সে বাধ্য না আলাদা করে রাখতে, ঠিক আছে। এবং মানে যত ধরনের ধার দেনা করি ওগুলো লায়াবিলিটি কমপ্লিটলি মালিকের একার, বিকজ এটা অনেক ক্ষেত্রে ওয়ান ম্যান ওনারশিপ। পার্টনারশিপ, এটা হচ্ছে যে তিন চারজন মিলে যদি একটা ওনার হয়, টু অর মোর পার্সন, তাদের মধ্যে একটা পার্টনারশিপ ডিল থাকে, ঠিক আছে, সেই পার্টনারশিপ ডিলের মাধ্যমে তারা আসলে একটা কোম্পানি ওন করে। এ বিজনেস ওন বাই টু অর মোর পার্সনস অ্যাসোসিয়েটেড অ্যাজ পার্টনার্স ইন পার্টনারশিপ, ঠিক আছে। In most respects, partnership is like a proprietorship except that more than one owner is involved। এই ছাড়া মোটামুটি সিমিলার। এবং like the proprietorship, for accounting purposes the partnership transactions must be kept separate from the personal activities of the partners। এটা মোটামুটি সবার জন্যই সেম। দেন কর্পোরেশন, কর্পোরেশন হচ্ছে একটা লার্জ বিজনেস যেখানে আসলে একটা সেপারেট লিগাল এন্টিটি থাকে আন্ডার কর্পোরেশন ল। মানে এই কর্পোরেশনের আসলে মালিক অনেকজন, তাহলে তারা এটাকে কিভাবে মেনটেন করবে, এই কর্পোরেশন কে চালাবে, এই কর্পোরেশন চালাবে একটা কমপ্লিট সেপারেট লিগাল এন্টিটি, মালিকটা শুধু সেখানে ইনভেস্ট করবে, ঠিক আছে। দেখেন, এই বিজনেস অর্গানাইজড এজ এ সেপারেট লিগাল এন্টিটি আন্ডার স্টেট কর্পোরেশন ল and having ownership divided into transferable shares। মানে একজন চাইলে তার ওনারশিপ আরেকজনের কাছে বিক্রিও করে দিতে পারবে, দ্যাটস আমরা বলতেছি ট্রান্সফারেবল শেয়ারস অফ স্টক ইজ কর্পোরেশন। তো এটা, এই তিনটা জিনিসই আমাদের মানে ওনারশিপ টাইপ। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখে আসবো, যে আমরা প্রিন্সিপাল গুলা বললাম যে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল, এই দুইটা জিনিস কোনটা কখন ব্যবহার করব, ঠিক আছে। এই দুইটা জিনিস আসলে ব্যবহার করার ব্যাপারটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, এক হচ্ছে রিলেভেন্স আর একটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। রিলেভেন্স মানে কি, রিলেভেন্স মানেটা হচ্ছে এই যে আমরা যে ফিনান্সিয়াল ইনফরমেশনটা বানাচ্ছি সেটা আসলে ডিসিশন মেকিং এর ডিফারেন্স তৈরি করতে, একটা ডিসিশন তৈরি করতে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, কতটা ক্যাপাবল, ঠিক আছে। রিলেভেন্স মিনস দ্যাট ফিনান্সিয়াল ইনফরমেশন ইজ ক্যাপাবল অফ মেকিং এ ডিফারেন্স ইন এ ডিসিশন। মানে আমাদের যে একটা ফিনান্সিয়াল ডিসিশন নিব সেটার জন্য আসলে কোনটা ইম্পর্টেন্ট, হিস্টোরিক্যাল কস্টটা আমার ইম্পর্টেন্ট নাকি ফেয়ার ভ্যালুটা ইম্পর্টেন্ট, এটা আমার ডিসিশনের সাথে কতটা রিলেভেন্স মানে রিলেভেন্ট, এই জন্য আমাকে চিন্তা করতে হবে আমার ডিসিশনের সাথে যেটা রিলেভেন্ট সেই ধরনের কস্ট প্রিন্সিপাল আমরা ইউজ করব। দেন হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে নাম্বারস এন্ড ডেসক্রিপশন। নাম্বার মানে ধরেন মানে সংখ্যা, মানে এটাকে এখানে হচ্ছে টাকা, টাকার পরিমাণ। Numbers and descriptions match what really existed or happened। ঠিক আছে, কোনটা দিলে হিস্টোরিক্যাল কস্ট আর ফেয়ার ভ্যালু কস্ট, কোনটা দিলে যে ঘটনাটা ঘটছে এক্স্যাক্টলি সেই ঘটনাটাকেই
রিপ্রেজেন্ট করা যাবে। ফর এক্সাম্পল একটা জিনিস চিন্তা করেন, ধরেন তাজমহল বানাইতে 1 কোটি টাকা লাগছে। এখন সেটা কবে? আজ থেকে অনেক বছর আগে। এখন এই সময়ে আমার আমার রাজা আর একটা তাজমহল বানাইতে চায়। এখন তাকে যদি আমি বলি তাজমহল বানাইতে 1 কোটি টাকা লাগছিল, তার কাছে একটা ভুল ইনফরমেশন যাবে। ঠিক আছে? এটা রিলেভেন্ট না। কেন? ভাই আমার এখন কয় টাকা লাগবে সেটা আসলে আমার জানা দরকার। আদারওয়াইজ আমার যে রাজা তার কাছে ভুল ইনফরমেশন চলে যাবে। তো এইখানে আমরা হয়তো ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল ইউজ করতে পারি। তাহলে সে বুঝতে পারবে যে টোটাল কয় টাকা লাগছে। একই রকম ফেইথফুল রিপ্রেজেন্টেশন চিন্তা করেন। এই যে 1 কোটি টাকা বললাম, 1 কোটি টাকা বললে আলটিমেটলি কি সেটা ওই সময় যা ঘটছিল সেটাকে রিপ্রেজেন্ট করতেছে? করতেছে না। কারণ মানে ওই সময় আসলে কত পরিমাণ টাকা লাগছে সেটা বোঝানোর জন্যে, ঠিক আছে, আমাদের আসলে কি ইউজ করতে হবে? বোঝানোর জন্য আমাদের আসলে হয়তো এই ক্ষেত্রে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল হইতে পারে। তাহলে আসলে রাজা বুঝতে পারবে যে ওই সময় আসলে কি পরিমাণ ওয়েলথ ব্যবহার করা হয়েছিল। তো এই ২টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে রিলেভেন্স এবং ফেইথফুল রিপ্রেজেন্টেশন। আবার যদি এমন হয় আমার পারপাসটা হচ্ছে না রাজা বানাবে না, সে আমার আমার রাজা, সে আহ, তাজমহল বানাবে না, সে জাস্ট জানতে চায় যে ওই সময় আসলে কি ঘটছিল বলতো, সেক্ষেত্রে আমরা হয়তো এক্স্যাক্টলি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটাই ব্যবহার করবো, যে ওই সময় এই জিনিসের দাম এরকম ছিল, এই জিনিস র ম্যাটেরিয়ালস গুলো বানানোর ইউজ করার জন্য এই টাকা লাগছে। তো এটা আমাদের কমপ্লিটলি আমাদের এই ২টা জিনিস আমাদের সিচুয়েশন অনুযায়ী যে রিপোর্ট আমরা বানাচ্ছি বা যে কারণে বানাচ্ছি সেটার উপরে বেস করে আমরা ডিসাইড করবো আমরা কি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল ব্যবহার করব নাকি আমরা ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল ব্যবহার করব।